আসসালামু আলাইকুম। এটিএন বাংলা সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি। তানিয়া ইসলাম রাত্রি। শুরুতেই বিআরবি কেবল সংবাদ শিরোনাম। খালেদা জিয়ার মুক্তির দাবিতে আন্দোলনের নতুন কর্মসূচি বিএনপির। শনিবার ঢাকায়, সোমবার সব মহানগরের সমাবেশ। নিরাপত্তা দিতে গিয়ে গুরুত্বপূর্ণ ব্যক্তিদের যেন জনবিচ্ছিন্ন করে ফেলা না হয়, এসএসএফ সদস্যদের প্রতি আহ্বান প্রধানমন্ত্রীর। এবং ফিল্মি কায়দায় ছাদ ফুটো করে বগুড়া কারাগার থেকে পালালো মৃত্যুদণ্ডপ্রাপ্ত 4 কয়েদি, 1.5 ঘন্টা পর গ্রেফতার। শুনছিলেন বিআরবি কেবল সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত সংবাদ। বেগম খালেদা জিয়ার নিঃশর্ত মুক্তির দাবিতে আন্দোলনের নতুন কর্মসূচি ঘোষণা করেছে বিএনপি। এর মধ্যে শনিবার ঢাকায়, 1 জুলাই সব মহানগর এবং 3 জুলাই জেলায় জেলায় সমাবেশ ডাকা হয়েছে। নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ সম্মেলনে মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এসব কর্মসূচির ঘোষণা করেন। রিপোর্ট মইনুল হাসানের। এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার অসুস্থতা নিয়ে উদ্বেগ আর উৎকণ্ঠায় দিন কাটছে তার পরিবার ও দলীয় নেতাকর্মীদের। তাই দলীয় প্রধানকে মুক্ত করতে আবারও মাঠের আন্দোলন জোরদার করার উদ্যোগ নিয়েছে বিএনপি। কেন্দ্রীয় কার্যালয়ে যৌথ সভা করে দাবি আদায়ে নতুন কর্মসূচি ঘোষণা করেন মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। দেশনেত্রী বেগম খালেদা জিয়ার যে মুক্তির আন্দোলন, এই মুক্তির আন্দোলনকে আরো বেগবান করা হবে। বাংলাদেশ জাতীয় দল আশা করে এর সঙ্গে দেশের আপামর জনসাধারণ তার সঙ্গে একাত্ম হবেন। সেই লক্ষ্যে 29 জুন নয়াপল্টন অফিসের সামনে সমাবেশ অনুষ্ঠিত হবে। 1 জুলাই মহানগরগুলোতে, 3 তারিখে সারা দেশের জেলা সদরগুলোতে তার মুক্তির দাবিতে সমাবেশ অনুষ্ঠিত হবে। বেগম জিয়া সরকারের প্রতিহিংসার শিকার অভিযোগ করে বিএনপি মহাসচিব বলেন, সাবেক প্রধানমন্ত্রীর সাংবিধানিক অধিকার ও মানবাধিকার লঙ্ঘন করে তাকে জামিন এবং বিদেশে চিকিৎসার সুযোগ থেকে বঞ্চিত করা হচ্ছে। দেশনেত্রী বেগম খালেদা জিয়া মৃত্যুর সঙ্গে প্রাঞ্জল লড়ছেন। আপনারা জানেন যে প্রায় কিছুদিন পরপরই থেকে হাসপাতালে আসতে হয়। এবার যে তিনি এসেছিলেন, এটা আল্লাহর অশেষ রহমতে যে তাকে আমরা ফিরে পেয়েছি। তার ডাক্তারদের সঙ্গে কথা বলে আপনারা বুঝতে পারবেন যে তার ফিরে আসার কোনো সম্ভাবনা খুব কঠিন ছিল যদি ঠিক সময়ের মধ্যে যদি ডাক্তাররা চিকিৎসাটুকু দিতে না পারতেন। দেশনেত্রী বেগম খালেদা জিয়ার নিঃশর্ত মুক্তি চাই, কারণ তাকে সম্পূর্ণ অন্যায়ভাবে আটক করে রাখা হয়েছে। এটা আইন বিরোধী, এটা সংবিধান বিরোধী। আপনার যে কোনো সাধারণ একজন মানুষ যদি আপনার 5 বছরের সাজাও হয়, সেই সাথে সাথে জামিন পেয়ে যায়। সংবাদ সম্মেলনে জানানো হয়, 23 জুন হৃদযন্ত্রে পেসমেকার বসানোর পর এখন বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থা স্থিতিশীল। মইনুল হাসান, এটিএন বাংলা, ঢাকা। জনসাধারণ থেকে দূরত্ব সৃষ্টি করে নয়, জনসম্পৃক্ততা স্বাভাবিক রেখে সর্বোচ্চ নিরাপত্তা নিশ্চিতে এসএসএফ সদস্যদের প্রতি আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। স্পেশাল সিকিউরিটি ফোর্সের 38তম প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠানে তিনি বলেন, জনগণই সরকারের প্রাণ শক্তি। এ সময় শৃঙ্খলা, সততা ও নিষ্ঠার সাথে দায়িত্ব পালনে বাহিনীর সদস্যদের নির্দেশ দেন প্রধানমন্ত্রী। রিপোর্ট আপেল মাহমুদের। রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী ছাড়াও দেশের গুরুত্বপূর্ণ ব্যক্তি ও আমন্ত্রিত বিদেশি রাষ্ট্র ও সরকার প্রধানদের নিরাপত্তা দিয়ে থাকে স্পেশাল সিকিউরিটি ফোর্স এসএসএফ। বাহিনীটির 38তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে প্রধানমন্ত্রীর কার্যালয়ে বিশেষ দরবারে অংশ নেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। অনুষ্ঠানে এসএসএফ এর বিভিন্ন কার্যক্রম তুলে ধরেন মহাপরিচালক। আমি ধন্যবাদ জানাচ্ছি কমান্ডার প্রেসিডেন্ট গার্ড রেজিমেন্ট এবং সকল সদস্যকে নিরাপত্তার কাজে সার্বক্ষণিক আমাদের পাশে থাকার জন্য। প্রধানমন্ত্রী বলেন, অত্যন্ত গুরুত্বপূর্ণ ও স্পর্শকাতর দায়িত্ব পালন করেন এসএসএফ এর প্রতিটি সদস্য। পেশাগত দায়িত্ব অর্জনের পাশাপাশি দেশপ্রেমে উজ্জীবিত হয়ে দায়িত্ব পালনের আহ্বান জানান সরকার প্রধান। পেশাগত দক্ষতা অর্জনের পাশাপাশি প্রত্যেকেই দৃঢ়তা, উন্নত শৃঙ্খলা, সততা, দায়িত্বশীলতা এবং মানবিক গুণাবলী নিয়েই নিজেদেরকে তৈরি করে অর্পিত দায়িত্ব পালন করতে হবে, যেটা তো করে যাচ্ছ। তারপর আমি তোমাদেরকে বলবো যে সবসময় এই কথাটা মাথায় রাখবে, কারণ নিজের ভিতরে যদি দৃঢ়তা না থাকে, সততা না থাকে এবং নিরলসভাবে দায়িত্ব পালনের সেই কর্তব্য নিষ্ঠা না থাকে, তাহলে সফলতা অর্জন করা যায় না। দেশের মানুষের জন্য আওয়ামী লীগ সরকারের
পথ চলা উল্লেখ করে নিরাপত্তার নামে জনগণ থেকে যেন তাকে বিচ্ছিন্ন করা না হয় সে বিষয়ে সজাগ থাকার আহ্বান জানান প্রধানমন্ত্রী। আমরা রাজনীতি করি, আমার কিন্তু আর কোনো শক্তি নেই, শক্তি একমাত্র জনগণ। এই জনগণের শক্তিটা নিয়েই আমরা চলি, কাজে এই জনবিচ্ছিন্ন যাতে না হয়ে যায়। আমি জানি এটা কঠিন দায়িত্ব, তারপরেও এই দায়িত্ব এদিকটাও নজর রাখতে হবে যে এই মানুষগুলির জন্যই তো রাজনীতি করি, এই মানুষদের নিয়েই তো পথ চলা, আর যাদেরকে নিয়েই দেশের মানুষের কাজ করি তাদের থেকে যেন কোনো মধ্যে বিচ্ছিন্ন হয়ে না যায়। মানুষের থেকে বিচ্ছিন্ন হলে কিন্তু আমাকে আর গুলি বোমা লাগবে না, এমনি শেষ হয়ে যাবো। কাজে এরাই আমার প্রাণ শক্তি, এটুকু মনে রাখতে হবে। আমি বলি মাঝে মাঝে একটু রাগ হয়ে যায় যখন আমাদের লোকজনকে বেশি করা হয়, তো আমি বলবো যে এই বিষয়গুলো একটু সংবেদনশীলতার সাথে দেখা দরকার। ধারাবাহিকভাবে আওয়ামী লীগ সরকার ক্ষমতায় থাকায় উন্নয়নগুলো দৃশ্যমান হচ্ছে দাবি করে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, আগামীতে মানুষের জীবনমান উন্নয়ন ও দারিদ্র্যের হার শূন্যের কোটায় নামিয়ে আনতে কাজ করে যাচ্ছে তার সরকার। আপেল মাহমুদ, এটিএন বাংলা, ঢাকা। বগুড়ার কারাগার থেকে পালানোর 1.5 ঘন্টার মাথায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত 4 আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ ঘটনায় কারা কর্তৃপক্ষের গাফিলতি কিংবা নিরাপত্তা ব্যবস্থায় কোনো ত্রুটি ছিল কিনা তা খতিয়ে দেখতে অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেটকে প্রধান করে 6 সদস্যের তদন্ত কমিটি গঠন করেছে জেলা প্রশাসন। 4 আসামির বিরুদ্ধে নতুন মামলা দিয়ে আদালতে পাঠানো হবে বলে জানিয়েছেন জেলা পুলিশ সুপার সুদীপ কুমার চক্রবর্তী। বগুড়া প্রতিনিধি হুমায়রা আক্তার জাহানের পাঠানো তথ্য ও ছবিতে আরো জানাচ্ছেন মিজান শাহজাহান। পৃথক মামলায় ফাঁসির আসামি কুড়িগ্রামের নজরুল ইসলাম মঞ্জু, নরসিংদীর আমির হোসেন, বগুড়ার জাকারিয়া ও ফরিদ শেখ বগুড়া জেলা কারাগারের একই কন্ডেম সেলে বন্দী ছিল। মঙ্গলবার গভীর রাতে ছাদ ফুটো করে কন্ডেম সেলের বাইরে বের হয় তারা। এরপর আগে থেকে বানানো বিছানার চাদরের দড়ি দিয়ে কারাগারের ভবন থেকে নিচে নামে। রাত 3টার দিকে তারা পালিয়ে যায় বলে জানায় কারা কর্তৃপক্ষ। পুলিশ জানায় রাত 3:56 বিষয়টি জানতে পারেন তারা। সাথে সাথে অভিযানে নামে একাধিক টিম। ভোর 4:10 দিকে বগুড়া শহরের চেলোপাড়ার করতুয়া নদীর তীর থেকে পলাতক 4 আসামিকে গ্রেপ্তার করে পুলিশ। যেহেতু তারা 4 জন মৃত্যুদণ্ড করেনি, তারা জেলখানা থেকে পলায়ন করেছে, সেজন্য এখন তাদের বিরুদ্ধে আবার একটি মামলা হবে। এদিকে 4 আসামির পালানোর ঘটনা তদন্তে 6 সদস্যের কমিটি গঠন করেছে জেলা প্রশাসন। অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে করা কমিটিতে জেলা পুলিশ, গণপূর্ত অধিদপ্তর ও জেলা কারা কর্তৃপক্ষের প্রতিনিধিকে সদস্য রাখা হয়েছে। এটা যেহেতু ব্রিটিশ আমলের জেলখানাটা এবং যে সেলগুলো আছে এই সেলগুলোতে দুই পাশে জেএমবির মাঝখানে হলো এই ইয়ারা ছিল, দণ্ডপ্রাপ্ত আসামিরা ছিল বিগত 1 মাস যাবত। 1 তারিখে এই 4 জন এখানে আসে। আমি গত এই মাসের 2 তারিখ আমি কিন্তু এটা ভিজিট করেছি এবং পুরো সেলগুলা ভিজিট করে আমি নির্দেশনা দিয়ে আসছি যে এখানে আউটডোর এবং ইনডোরের নিরাপত্তা ব্যবস্থা যাতে জোরদার রাখা হয়। কারাগার থেকে ফাঁসির আসামি পালানোর বিষয়টি সারা দেশে চাঞ্চল্যের সৃষ্টি করেছে। জেলা কারাগারের আধুনিকায়নের পাশাপাশি নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা উচিত বলে মনে করেন সংশ্লিষ্টরা। ব্যুরো রিপোর্ট, এটিএন বাংলা। সিলেট থেকে চট্টগ্রামগামী উদয়ন এক্সপ্রেস ট্রেনে এক তরুণীকে ধর্ষণের অভিযোগ উঠেছে। এই ঘটনায় 3 জনকে গ্রেপ্তার করেছে রেলওয়ে পুলিশ। গ্রেপ্তার 3 জনই ট্রেনে খাবার সরবরাহকারী প্রতিষ্ঠান এএসএ কর্পোরেশনের কর্মী। এই ঘটনায় ট্রেনের পরিচালক আব্দুর রহিমকে সাময়িক বরখাস্ত করেছে রেলওয়ে। গ্রেপ্তার 3 জন হলেন জামাল, শরীফ ও রাশেদ। বুধবার ভোর 4:30টায় উদয়ন এক্সপ্রেসে এই ঘটনা ঘটে। ট্রেনটি ওই সময় কুমিল্লার লাকসাম পার হয়ে চট্টগ্রামের দিকে যাচ্ছিল। এই বিষয়ে চট্টগ্রাম রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জানান, ওই তরুণী বর্তমানে পুলিশের হেফাজতে আছে। তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের ওয়ান স্টপ ক্রাইসিস সেন্টারে পাঠানো হবে। সাবেক সেনাপ্রধান আজিজ আহমেদের 2 ভাইয়ের এনআইডি জালিয়াতি তদন্তের মেয়াদ আরও 2 সপ্তাহ বাড়িয়েছে নির্বাচন কমিশন। স্থানীয় সরকারের কয়েকটি নির্বাচনের ভোট গ্রহণ শেষে সংবাদ সম্মেলনে ইসি সচিব শফিউল আজিম এই তথ্য জানান। এ সময় তিনি আরো বলেন, এনআইডি জালিয়াতির সঙ্গে ইসির কোনো কর্মকর্তার যোগসাজশ থাকলে তাদের বিরুদ্ধে সর্বোচ্চ শাস্তির ব্যবস্থা নেওয়া হবে। সাবেক সেনাপ্রধান আজিজ আহমেদের 2 ভাইয়ের এনআইডি জালিয়াতির তদন্তে গত 9 জুন কমিটি করে নির্বাচন কমিশন। প্রিয় সহকর্মীবৃন্দ, ওনারা কিভাবে প্রথমত ভোটার হয়েছিলেন এবং এখানে কোন কোন ডকুমেন্টগুলো এসছে, আমরা একেবারে আদ্যপান্ত শুরু কিভাবে হলো, কোথায় সেটা ডিস্ট্রেক্ট হলো,
কোথায় কারো ইনভলভমেন্ট ছিল কিনা ডিটেইল তারা তদন্ত করছে। তো তারা আরও সময় চেয়েছেন আমাদের কাছে। তো আমি মনে করি যে তারও সময় লাগতে পারে। আমরা যাতে নির্ভুলভাবে, বিস্তারিত এবং নিখুঁতভাবে আমরা তদন্তটা করতে চাই, যাতে কোনো ধরনের ফাঁকফোকর না থাকে। ভারতের রেল বাংলাদেশে চলতে দেওয়া হবে না বলে হুঁশিয়ারি দিয়েছেন গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নূর। তিনি বলেন, বাংলাদেশের ভূমি ব্যবহার করে ভারতের রেল চলাচল বাংলাদেশের স্বার্থ বিরোধী। বুধবার দলটির রাজনৈতিক কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে সরকারের রেল চুক্তি নিয়ে বিরূপ মন্তব্য করেন তিনি। বর্তমান সরকারের আমলে দেশের স্বার্থ রক্ষা সম্ভব নয় উল্লেখ করে নূর আরও বলেন, গণতান্ত্রিক ভিত্তি না থাকায় ভারতের উপর নির্ভরশীল হচ্ছে সরকার। ভারতের রেল বাংলাদেশের মধ্যে দিয়ে চলতে দেওয়া হবে না। প্রয়োজনে আমরা দেশবাসীকে অনুরোধ জানাবো, এই সরকার যদি রেল আপনার পথ দেওয়ার বন্দোবস্ত করে, বাংলাদেশের কৃষক, শ্রমিক, আপামর জনতা মুক্তিযুদ্ধের মতো ওই রেল লাইন জ্বালিয়ে দিতে হবে, পুড়িয়ে দিতে হবে। বাংলাদেশের মধ্যে দিয়ে বাংলাদেশের স্বাধীনতা, সার্বভৌমত্বকে বিপন্ন করে ভারতীয় কোনো রেল লাইন বাংলাদেশে চলবে না, চলবে না। এবারের ঈদযাত্রায় ৩০৯টি সড়ক দুর্ঘটনায় ৪৫৮ জন নিহত হয়েছে বলে জানিয়েছে যাত্রী কল্যাণ সমিতি। আহত হয়েছে ১৮৪০ জন। বুধবার রাজধানীতে সংবাদ সম্মেলনে এসব তথ্য তুলে ধরেন সংগঠনটির মহাসচিব মোজাম্মেল হক চৌধুরী। গতবারের তুলনায় এবারের ঈদুল আজহায় ১১.৫৫% সড়ক দুর্ঘটনা বেড়েছে বলেও উল্লেখ করা হয় প্রতিবেদনে। ঈদের ৩ দিন আগে থেকে মহাসড়কে ট্রাক ও কাভার্ড ভ্যান চলাচলে নিষেধাজ্ঞা অমান্য, মোটরসাইকেল, ইজি বাইক ও অটোরিকশার অবাধে চলাচল, ফিটনেসবিহীন যানবাহন, অতিরিক্ত গতি, সড়কে চাঁদাবাজি, অতিরিক্ত যাত্রী বহনের কারণে দুর্ঘটনার পরিমাণ বেড়েছে বলে জানায় তারা। এ সময় সড়ক দুর্ঘটনা প্রতিরোধে স্মার্ট পদ্ধতিতে সড়ক পরিবহন আইন প্রয়োগ সহ ৮ দফা সুপারিশ তুলে ধরা হয়। দ্রুতগতির বাসের সাথে পাল্লা দিয়ে ধীরগতির পশুবাহী ট্রাক, কাভার্ড ভ্যান এবং অন্যান্য যানবাহনগুলো চলাচলের একটা প্রতিযোগিতা লক্ষ্য করা গেছে। সড়কে চাঁদাবাজি, পণ্যবাহী যানবাহনের যাত্রী বহন, অদক্ষ চালক, ফিটনেসবিহীন যানবাহন এবং অতিরিক্ত যাত্রী বহন, এটাও কিন্তু দুর্ঘটনার অন্যতম কারণ ছিল। ভারত ও মিয়ানমার থেকে নিত্যপণ্য আমদানি করতে বড় ধরনের চুক্তি করতে যাচ্ছে সরকার। আগামী মাসে এটি সই হবার সম্ভাবনা আছে বলে জানালেন বাণিজ্য প্রতিমন্ত্রী আহসানুল ইসলাম টিটো। তিনি দাবি করেন, বাজারে কোনো সিন্ডিকেট নেই, সরবরাহ কম থাকায় বাড়ছে আলু, পেঁয়াজ, কাঁচামরিচের দাম। সচিবালয়ে বিএসআরএফ সংলাপে এসব কথা বলেন তিনি। রিপোর্টে জানাচ্ছেন মাহবুব কবির চপল। বাজারে কোনো না কোনো পণ্যের দাম নিয়ে অস্বস্তি কাটছে না ভোক্তাদের। নিম্নবিত্তের অতি প্রয়োজনীয় সবজি আলুর দামও নাগালের বাইরে। ভাতের বিকল্প হিসেবে পরিচিত আলুর দাম চালকে ছাড়িয়ে বিক্রি হচ্ছে ৭০ টাকা কেজি দরে। পেঁয়াজের দাম ১০০ ছুঁই। ঝাঁঝ বেড়ে চলেছে কাঁচামরিচের। তারপরও একে অস্বাভাবিক মনে করছেন না বাণিজ্য প্রতিমন্ত্রী। আলু আর পেঁয়াজ বাজারে অ্যাভেলেবেল আছে, আমি এটাকে স্বাভাবিক মনে করি। দাম যৌক্তিকতা করার তো না। যতক্ষণ পর্যন্ত আমার আলু এবং পেঁয়াজের কম দামের সরবরাহ বাজারে না থাকবে, ততক্ষণ পর্যন্ত বাজার যে মূল্য আছে সেই মূল্যটাকে আমাকে মূল্য হিসাবে দেখতে হবে। আমি চাইলেও তো কাউকে এমন কোনো আইন করে বলতে পারবো না যে পেঁয়াজের দাম এত। প্রতিমন্ত্রী দাবি করেন, বাজার কেউ নিয়ন্ত্রণ করছে না, সরবরাহ ঠিক থাকলে দামও কম থাকবে। এজন্য ভারত ও মিয়ানমার থেকে পণ্য আমদানির সিদ্ধান্ত নিয়েছে সরকার। এরই মধ্যে আমরা ভারতের সাথে এই যে নিত্য প্রয়োজনীয় যে জিনিসগুলি আছে সেটার সরবরাহ যেন নিরবিচ্ছিন্ন থাকে, সেই ব্যাপারে একটা চুক্তি করতে যাচ্ছি। আপনারা শুনলে হয়তো একটু আশ্চর্য হবেন, মিয়ানমার, এই যে যাদের সাথে আমাদের রোহিঙ্গা নিয়ে এতই, মিয়ানমারের সাথে আমাদের নৌ পরিবহন যোগাযোগ এবং বাণিজ্য। তো মিয়ানমার থেকেও জানি আমরা কৃষি উৎপাদিত পণ্যগুলো আনতে পারি যেগুলো তাদের সারপ্লাস আছে। এই বিষয়ে একটা চুক্তি আমরা অলমোস্ট ফাইনাল করে পেরেছি। তিনি বলেন, শহরের নির্দিষ্ট আয়ের মানুষের চেয়ে গ্রামের মানুষের ক্রয় ক্ষমতা বেড়েছে। গ্রামের মানুষ যারা উৎপাদন করে তারা কিন্তু শহরের ফিক্সড ইনকামের লোকের চেয়ে ভালো আছে। মাহবুব কবির চপল, এটিএন বাংলা, ঢাকা। এবং কুমিল্লা জেলা আওয়ামী লীগের সাবেক যুগ্ম আহ্বায়ক, কুমিল্লা ভিক্টোরিয়া কলেজের সাবেক ভিপি শফিকুল ইসলাম শিকদারের জানাজার নামাজ অনুষ্ঠিত হয়েছে।
কুমিল্লা টাউন হল ময়দানের তার জানাজায় হাজারো মানুষ অংশ নেন। জানাজা শেষে শফিকুল ইসলাম শিকদারের মরদেহ নগরীর বিষ্ণুপুর কবরস্থানে দাফন করা হয়। হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি। এবারে টি-20 বিশ্বকাপের খবর। টি-20 বিশ্বকাপে ফাইনালের টিকিট পেতে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ব্যাট করছে আফগানিস্তান। দলে কোনো পরিবর্তন আনেনি দুদল। ত্রিনিদাদের ব্রায়ান লারা স্টেডিয়ামে টস জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেয় রশিদ খানের দল। টস জিতলে নিজেরাও ব্যাটিং করতেন বলে জানান প্রোটিয়া অধিনায়ক এইডেন মার্করাম। এই ম্যাচ যে দল জিতবে তারাই বিশ্বকাপের ফাইনালে উঠে রেকর্ড গড়বে। শেষ খবর পাওয়া পর্যন্ত আফগানিস্তানের সংগ্রহ 8 উইকেটে 50 রান। এবারে পার্টেক্স খেলার খবর। নারী টি-20 বিশ্বকাপ ক্রিকেটের আয়োজক এবার বাংলাদেশ। সেই টুর্নামেন্ট উপলক্ষে মঙ্গলবার 100 দিনের কাউন্টডাউন অনুষ্ঠান হয়ে গেল মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে। অনুষ্ঠানের বাংলাদেশ নারী দলের ক্রিকেটাররা উপস্থিত ছিলেন। আগামী 3রা অক্টোবর শুরু হবে নারী বিশ্বকাপ। ফাইনাল অনুষ্ঠিত হবে 20 অক্টোবর। 10টি দলের 2 গ্রুপে ভাগ হয়ে প্রতিযোগিতায় অংশ নেবে। এই গ্রুপে 6 বারের চ্যাম্পিয়ন অস্ট্রেলিয়ার সঙ্গে আছে ভারত, নিউজিল্যান্ড, পাকিস্তান ও বাছাই পর্বের একটি দল। স্বাগতিক বাংলাদেশের সঙ্গে বি গ্রুপে আছে ইংল্যান্ড, দক্ষিণ আফ্রিকা, ওয়েস্ট ইন্ডিজ ও বাছাই পর্ব থেকে আসা একটি দল। বিশ্বকাপের খেলাগুলো হবে মিরপুর ও সিলেটে। শেষ করার আগে বিআরবি কেবল সংবাদ শিরোনাম আরেকবার। খালেদা জিয়ার মুক্তির দাবিতে আন্দোলনের নতুন কর্মসূচি বিএনপির। শনিবার ঢাকায়, সোমবার সব মহানগরে সমাবেশ। নিরাপত্তা দিতে গিয়ে গুরুত্বপূর্ণ ব্যক্তিদের যেন জনবিচ্ছিন্ন করে ফেলা না হয়, এসএসএফ সদস্যদের প্রতি আহ্বান প্রধানমন্ত্রীর। এবং ফিল্মি কায়দায় ছাদ ফুটো করে বগুড়া কারাগার থেকে পালালো মৃত্যুদণ্ডপ্রাপ্ত 4 কয়েদি। 1.5 ঘন্টা পর গ্রেফতার। দর্শক, পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো শেষ করছি। এটিএন বাংলা সংবাদ ইউটিউবে দেখতে ব্রাউজ করুন youtube.com/ATN Bangla News। ধন্যবাদ সবাইকে।